একটা নোক্তা থাকে, একটা দাঁত আছে, নিচে একটা নোক্তা আছে, তাহলে সেটা কি হবে? বা হবে। আর যদি এরকম মাঝখানে মানে এই ডান সাইডেও একটা অক্ষর আছে, বাম সাইডেও একটা অক্ষর আছে, ধরেন আমরা বাম সাইডে এটাকে ইয়া দিলাম, তাহলে বাম সাইডে একটা অক্ষর আছে, আর ডান সাইডে এটাকে বা দিলাম, আর মাঝখানে এরকম একটা দাঁত মতো আছে, তাহলে সেটা কি হবে? সেটা যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে সেটাও কি হবে? বা হবে। এটাও একটা বা হবে। তাহলে বা যদি শুরুতে আসে তাহলে এরকম হবে, মাঝে আসলে এরকম হবে, আর শেষে আসলে এরকম পরিপূর্ণ হবে। ঠিক আছে, বাকি ক্লিয়ার আমাদের কাছে? ওকে, একবারে সহজ, আমরা যদি একটু মানে খেয়াল করলে শুধু। এরপরে হচ্ছে তা। এই তা অক্ষরও সেম বা এর মতো, লেখার শুরুতে আসলে এরকম হবে, মাঝে আসলে এরকম, শেষে আসলে এরকম ফুল অক্ষর, শুধুমাত্র উপরে কি হবে? উপরে নোক্তা হবে। আর যদি সা হয়, সাও দেখেন একই রকম দেখতে, সাও ঠিক এই বা এর মতো, সা সা। ঠিক আছে, এখন এই যদি এরকম থাকে, মাঝে যদি তিনটা নোক্তা থাকে, তাহলে প্রথমে যদি এরকম থাকে দুইটা নোক্তা থাকে তাহলে সেটা বুঝবো তা। আবার যদি এরকম একটা দাঁত থাকে, তিনটা নোক্তা থাকে, তাহলে সেটা বুঝবো সা। আর যদি মাঝখানে এমন থাকে তাহলেও তা, শেষে এরকম থাকলে দুইটা নোক্তা থাকলে তা, আর যদি তিনটা নোক্তা হয় সেক্ষেত্রে সা। ঠিক আছে, এগুলা কিন্তু একদম সহজ। আর যারা ফ্রি ক্লাস করছিল, ফারুক ভাই সম্ভবত ফ্রি ক্লাস করছিল, ফ্রি ক্লাসেও আমরা এগুলো দেখাইছিলাম, কিন্তু আমাদের ব্যাচের নিয়ম হচ্ছে আবার শুরু থেকে পড়ানো। ঠিক আছে, তাহলে আলিফ বা তা থা এটা আমরা শিখলাম। এবারে জিমটা একটু কঠিন আছে। এই জিম, হা এবং খ কিন্তু তিনটা একই রকম দেখতে। জিম যদি লেখার শুরুতে আসে তাহলে এরকম ভাবে আসবে। ঠিক আছে, লেখার শুরুতে আসলে নিচে একটা নোক্তা থাকবে, লেখার মাঝে আসলেও এরকম ভাবে আসবে, আর লেখার শেষে আসলেও এরকম ভাবে আসবে, এরকম পরিপূর্ণ। ঠিক আছে, তাহলে লেখার শুরুতে আসলে এরকম এই নীল দাগের মতো আসবে, লেখার মাঝে আসলে এরকম এই লাল দাগের মতো আসবে, আর সর্বশেষ এই এরকম পরিপূর্ণ আসবে। ঠিক আছে, সর্বশেষ এরকম পরিপূর্ণ আসবে। এটা কি বোঝা গেছে না? ওকে, আর আমরা যদি জিমের পরে হচ্ছে হা, জিমের পরে হা, হা এ কোনো নোক্তা থাকবে না, হা এ কোনো নোক্তা থাকবে না, শুধুমাত্র এই এরকম আসবে, শুরুতে আসলে এরকম আসবে, মাঝে আসলে এরকম, শেষে আসলে এরকম পরিপূর্ণ। আর খও সেম, খর উপরে শুধুমাত্র একটা নোক্তা হবে, খ এর উপরে শুধুমাত্র একটা নোক্তা হবে, এখানে নোক্তা হবে, এখানে নোক্তা হবে, এখানে নোক্তা হবে। তাহলে নোক্তা দিয়ে যদি এরকম আসে তাহলে খ, এভাবে আসলে মাঝের খ, আর এভাবে আসলে শেষের খ। যেমন আমরা নিচে ধরেন একটা বাক্য লিখি, খয়রুন, খয়া, এই এটা হচ্ছে খ, এটা হচ্ছে ইয়া, আর এটা র, খয়া জবর খয়, র দুই পেশ, রুন, খয়রুন। জি, দেখেন কত সুন্দর হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি বলি যে খ কোনটা, আপনারা চিনতে পারবেন না? এটা হচ্ছে খ। এরপরে যদি আমরা লিখি যে বি খয়রুন, বি খয়রুন, এখানে একটা বা লাগাই দিলাম। এখন যদি আমি বলি বাজের বি খয়রুন, এখন আমি যদি বলি বা কোনটা খ কোনটা, আপনারা চিনতে পারবেন না? অবশ্যই চেনা যাবে ইনশাআল্লাহ। জি জি। ওকে, তাহলে আমরা পড়লাম জিম হা খ। এবার হচ্ছে দাল জাল। এই দালটা যদি লেখার শুরুতে আসে এরকম, লেখার শেষে আসলেও এরকম, লেখার ভিতরে আসলেও এরকম। ধরেন আমরা লিখলাম বিদিনি, এই বা, দালিয়া যে দি, এই যে বি দিনি, বাইয়াজের বি, বাজের বি, দাল,
দালিয়া জবর দাই লিখি, ঠিক আছে, দালিয়া জবর দাই, বিদায়ী নুন জের নি, বিদায়িনী। এখন এই দেখেন এখানে দালটা যদি শুরুতে আসে তাহলে এরকম আসবে, এরকম এই দাল আসবে, এই দালের পরে এরকম ভাবে বা শুরু হতো, বি, ঠিক আছে, এই দাল দাল এরকম আসতো যদি লেখার শুরুতে আসতো, কোনো কারোর সাথে লাগবে না লেখার শুরুতে আসলে। কিন্তু লেখা যদি শেষে আসে তখন কি হবে, কারোর সাথে লাগবে এরকম, শেষে আর মাঝে একই রকম আসবে, মানে এটাই শেষ এটাই মাঝ, মানে দাল অক্ষর কোনো অক্ষরের মাঝখানে বসে না, ঠিক আছে, দাল অক্ষর কোনো অক্ষরের মাঝখানে বসে না, ঠিক আছে, দাল অক্ষর কোনো অক্ষরের মাঝখানে বসবে না, এটা কি বোঝা গেছে? জি জি এবার আমরা যদি এখানে একটা নোক্তা লাগাই দিই তাহলে এটা কি হয়ে যাবে, জাল। জাল এখানে যদি একটা নোক্তা লাগাই দিই জাল তাহলে কি হবে, জাল হয়ে যাবে। জাল এখানে একটা নোক্তা লাগাই দিলে পর জাল হয়ে যাবে, নোক্তা লাগাই দিলেই জাল হয়ে যাবে। ওকে, একটা মিনিট, একটু একটু একটা মিনিট জাস্ট। ওকে, আমরা এই যে এটা দেখলাম কি, যদি এখানে উপরে একটা নোক্তা থাকে, উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে এটা কি হয়ে যাবে, দাল হয়ে জাল যাবে, যদি নোক্তা না থাকে তাহলে কি থাকবে, দাল দাল থাকবে। তো এই অক্ষরটা দাল শুরুতে আসবে এবং মাঝে আসবে, মানে শুরুতে আসবে এবং শেষে আসবে, কিন্তু এটা কি হবে না, কখনো মাঝে আসবে না, ঠিক আছে, শুরুতে আসবে এবং শেষে আসবে কিন্তু কখনো মাঝে আসবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে র, একটু এরকম, একটু এরকম বেশি বাঁকানো, একটু বেশি লম্বা র করে, মাঝখানে যে এরকম যদি আসে সেটা হচ্ছে কি র, এরকম যদি একটু আসে সেটা র। র এই র র সেম দালের মতো নিয়ম, অর্থাৎ ধরেন রসুলুন, এ যদি র, সিন, হুম ওয়াও, এই লাম, ঠিক আছে, রসুলুন। রসুলুন এরপরে যদি আমরা লিখি যে আপনার আর সালা, এমন এই হামজা, র জবর আর, র জবর আর সা আ- লা, আর সালা, ঠিক আছে, এখানেও দেখেন রটা কি আসছে, আসাল এই রটা এই দুই নিয়মে আসবে, অর্থাৎ এই প্রথমে থাকলে কোনো পৃথক থাকবে একবারে, কারোর সাথে লেগে থাকবে না, কিন্তু যদি তারপরে হুম আসে তাহলে এরকম একটু লেগে থাকবে, মাঝে আসলে বা শেষে আসলে, কিন্তু একবারে দুইটা অক্ষরের মাঝে এরকম যে এদিক থেকে একটা লেগে আছে এদিক থেকে একটা লেগে আছে এরকম ভাবে কখনো লাগবে না র রফে, ঠিক আছে। এবার যদি আমরা হুম এই যদি আমরা ঝা দিয়ে দেই এটাকে, আর আযযালা, ঠিক আছে, তাহলে এটা দেখেন এই ঝা হইলে এরকম হুম মাঝে আসলে এরকম থাকবে, কিন্তু শুরুতে কারোর সাথে কি লাগবে না। তাহলে আমরা এটা গেল দাল জাল র ঝা, ঠিক আছে। এবার হচ্ছে সিন, এই যে সিন, সিন হরফটা কি, সিন হরফটা দুই দিক থেকেই লেগে থাকবে, মানে দুই দিক থেকেই, প্রতিটা হরফের দুই দিক থেকে, ধরেন আমরা প্রথমে লিখলাম বা, সিন, সিন, এই যে এই, অর্থাৎ প্রথমে কি দিলাম, বা দিলাম, তারপরে সিন দিলাম, তারপরে সিন দিলাম, হুম অর্থাৎ সিনের যদি মাঝে আসে, অর্থাৎ দুই অক্ষরের যদি মাঝে আসে সিন তাহলে এরকম আসবে, দুই অক্ষরের যদি মাঝে আসে তাহলে এরকম আসবে, আর যদি দুই অক্ষরের মানে শেষে আসে, একবার কোনো বাক্যের যদি শেষে আসে তাহলে এরকম পরিপূর্ণ আসবে, ঠিক আছে, আর যদি শুরুতে আসে তাহলে হুম এরকম ভাবে আসবে, ঠিক আছে, যদি শুরুতে আসে
শুরুতে আসলে এরকম আসবে, মাঝে আসলে এরকম আসবে, শেষে আসলে এরকম আসবে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার যদি এটার উপরে আমরা তিনটা নোক্তা দেই তাহলে এটা হয়ে যাবে শিন। এটা কি হবে? শিল। শিল। শিন। এটা হয়ে যাবে শিন। শিল। যদি উপরে তিনটা নোক্তা দেই তাহলে হয়ে যাবে শিন। তাহলে সিন এবং শিন আমরা কি দেখলে চিনতে পারবো না যে এটা সিন, এটা শিন? শিল। শিলের শিলের উপরে নকশা আছে, 3 নকশা। জি জি শিলের জি উপরে কোনো নকশা নাই। জি জি সিনে কোনো নোক্তা নাই, কিন্তু শিনে হচ্ছে তিন নোক্তা আছে। এখন আমরা যদি লেখার মধ্যে দেখি হুম। যে কোনটা সিন কোনটা শিন, এখন দেখলে বুঝতে পারবো না যে এটা সিন, এটা মাঝখানে আসছে, এটা হ্যাঁ, শেষে আসছে। ইনশাল্লাহ। কিভাবে ইনশাল্লাহ, চিনবো? ইনশাল্লাহ। তিনটা দাঁত দেখে, এরকম যে তিনটা দাঁত, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। লেখার শুরুতে এরকম তিনটা দাঁত থাকলে, মাঝে তিনটা দাঁত থাকলে এরকম আসবে, শেষে তিনটা দাঁত থাকলে এরকম পরিপূর্ণ আসবে। হুম। আশা করি সুন্দরভাবে বোঝা যাবে, তাই না? এর পরেরটা হচ্ছে ইনশাল্লাহ। সোয়াদ। সোয়াদ। সোয়াদ, এই সোয়াদটাও যদি লেখার শুরুতে আসে এরকম আসবে, এই লেখার মাঝে আসলে এরকম আসবে, আর লেখার শেষে আসলে পরিপূর্ণ আসবে একবারে। শেষ করো আজকে। পরে ঠিক বল। আছে, লেখার শেষে আসলে এরকম পরিপূর্ণ আসবে। তাহলে লেখার শুরুতে আসলে এরকম আসবে, লেখার মাঝে আসলে এরকম আসবে, লেখার শেষে আসলে এরকম আসবে। দেখুন আমরা যদি লিখি যে সলাতিকা, এই সদ, লাম, এই তি, সলাতিকা। সোলাদ থেকে। দাঁড়ান, এখানে একটু ঝামেলা হয়েছে। সলাতিকা, ঠিক আছে। এই যে সদ, সোলাদ এই লাম, থেকে। এটা ধরেন তা, এটা কাফ, সলাতিকা। এবার যদি আমরা লিখি যে আসলা, হামজা, সিন, আস, হামজা সদ জবর আস হবে, এখানে একটু ঝামেলা হয়েছে। আস, ঠিক আছে। তাহলে এটা কি? সোয়াদ আসলো মাঝখানে একটা অক্ষরের পরে, আস। তাহলে যদি শুরুতে আসে তাহলে কি এরকম আসবে, মাঝে আসলে এরকম আসবে, আর শেষে আসলে এরকম পরিপূর্ণ আসবে, ঠিক আছে। হুম। জি, এরপরে হচ্ছে যদি কি হবে, এটার উপরে যদি একটা নোক্তা দেই আমরা, এখানে একটা নোক্তা দিলাম, এখানে একটা নোক্তা দিলাম, এখানে একটা নোক্তা দিলাম, তখন কি হয়ে যাবে? দদ। দোয়াদ। তখন কি হয়ে যাবে? দোয়াদ। 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 দদ। তখন হয়ে যাবে দদ। আর দদটার উচ্চারণ কোথা থেকে হবে? আমাদের জিহ্বার গোড়া ডান সাইডের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ডান পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লিখে একটু শক্ত আওয়াজ হবে, দদ, দোয়াদ। দদ, দোয়াদ। দোয়াদ। দদ, দোয়াদ। দদ। দোয়াদ। কি এটা বোঝা যাবে না? আশা করি ইনশাল্লাহ চেনা যাবে না এটা যদি আমরা দেখি কোনো জায়গায়। হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক নকশা। জি, দোয়াদের উপরে একটা নোক্তা থাকবে, আর সোয়াদের উপরে কোনো নোক্তা থাকবে না। নকশা নাই। দোয়াদের উপরে একটা নোক্তা থাকবে, কিন্তু সোয়াদের উপরে কোনো নোক্তা থাকবে না। নকশা নাই। তাহলে এটা কিন্তু মুছে দিলাম। ওকে। ওকে, এর পরেরটা হচ্ছে ত। তো। ত, এর পরেরটা হচ্ছে ত। তো। তো। এর পরেরটা হচ্ছে ত। তো। এই ত যদি লেখার শুরুতে আসলেও এরকম পরিপূর্ণ আসবে, লেখার মাঝে আসলেও এরকম পরিপূর্ণ আসবে, আবার লেখার শেষে আসলেও এরকম পরিপূর্ণ আসবে, ঠিক আছে। এটার কোনো পরিবর্তন হবে না, সব জায়গায় একই রকম না। আসবে। যেমন আমরা একটা বাক্য লিখি, ধরেন ত তো। লিবুন, ত লি, বা দুই পেশ, বুন, ত আজি। লি বুন, লি। এটা শুরুতে আসছে, ঠিক আছে। তখন এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরপরে যদি লিখি আত তলিব, আত তালি। তালি। তলিব, আত তলিব, মাঝে আসলেও কি হয়েছে?
একই রকম আসছে, ঠিক আছে। আবার একই যদি এটা রকম। হুম। আবার যদি শেষেও আসে তাহলে এরকম হবে, কোনো পরিবর্তন হবে না। এরপর হচ্ছে জ, ত এর হুম। পরে জ, ত খালি জর উপরে একটা নোক্তা। নক্তা। নক্তা। এখানে আমরা যদি জ দেই তাহলে হয়ে যাবে জলিবুন। তাহলে এই তর জলিব। উপরে একটা নোক্তা এই দিলে সেটা কি হয়ে যাবে, জ হয়ে যাবে। জলিব। তর উপরে একটা নোক্তা দিলে সেটা জ হয়ে যাবে। হুম। তাহলে এই জটা কোথা থেকে উচ্চারণ হবে, জটা আমাদের জিহ্বার আগার সামনে দুই দাঁতের আগার সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে জ। জ। আর আমরা জটাকে চিনবো কিভাবে, যে যদি তর উপরে কি হয়, তর উপরে নক্তা যদি হয়। একটা নোক্তা হয় নক্তা তখন হয়। সেটা কি হবে, জ। জ। তর উপরে যদি একটা নোক্তা হয় তখন সেটা কি হবে, জ। তর উপরে একটা নোক্তা হলে তখন সেটা কি হবে, জ। জ। ওকে, আশা করি চেনা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাহলে আমরা ত জ এটাও শিখে ফেললাম। আমি এরকম শব্দ দিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে এগুলা আপনারা শব্দের মধ্যে আসলেও কি বুঝতে পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ইনশাআল্লাহ। চেষ্টা করতেছি আর কি, যে আপনারা যাতে এইরকম ভাবে যে এখন বুঝাচ্ছি এভাবে কি অক্ষরগুলা স্পষ্ট হয়ে যাচ্ছে মাথার মধ্যে। একদম হুম স্পষ্ট। হুম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, এর পরের অক্ষর কি বলেন তো ফারুক ভাই, জ্বর পরে কোনটা, জ শুরু থেকে পড়ে আসেন। আচ্ছা, ত ত জ আইন আইন। না আইন, আইন আইন, আইন। গাইন। আইন। ত জি আইন জি জি জি, আইন এর পরেরটা হচ্ছে আইন। এর পরেরটা হচ্ছে কি, আইন। আইন, আইন আইন। 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 এই আইন আইনটার তিনটা রূপ, আইনটার তিনটা রূপ, যদি লেখার শুরুতে আসে একরকম, লেখার শুরুতে আসলে আসবে এরকম, মাঝে আসলে এরকম, আর শেষে আসলে আসবে এরকম। তাহলে কি এর তিনটা রূপ হইল না। এরকম। হুম। জি, আমরা যদি লিখি ইবাদিকা, আইন জবর আইন জের ই, বা জবর বা, দাল জের দি, এবারে কাপ জবর কা, কফ। আইন জের ই, বা জবর বা, ইবা দালিয়া দাল জের দি, কাপ জবর কা, ইবাদিকা, ঠিক আছে। তো এখানে আইন আসছে কি, আইনটা আমরা দেখলে চিনতে পারবো না, একটা বাঁকা দাগের মতো এরকম আসছে, একটা বাঁকা দাগের মতো। এটা হচ্ছে লেখার শুরুতে আসলে আইন। এরকম আসবে, এই যে কালো দাগ দিছি এরকম, এই যে লেখার শুরুতে আসলে এরকম আসবে। আর যদি লেখার আইন। আমরা যদি লিখি যে বা। আবদু, যদি আমরা যে লিখি ফাআলা, তাহলে মাঝখানে আসতেছে আইন, এই ফা আইন, এই লাম, ফা লাম। আ লা, ঠিক আছে। ফাইল। তাহলে এখানে আইন মাঝখানে আসলে কিভাবে আসছে দেখতে পাচ্ছেন। জি জি হুম হুম। আর যদি আমরা লিখি যে গয়বি, না, আর যদি আমরা লিখি যে গদ আল গদাক, কারণ আমরা লিখলাম গইন আইন বা দাল আইন, ঠিক আছে। এটা হচ্ছে হুম। আইন, তারপরটা হচ্ছে বা, তারপরটা নুন, তারপরটা ধরেন আইন দিলাম, তাহলে আইন যদি শেষে আসে তাহলে এরকম আসবে, শুরুতে আসলে এরকম, আর মাঝে আসলে এরকম। আইন কি চেনা গেছে। জি 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 হুম। আচ্ছা, এর আইন। উপরে হুম। যদি আমরা একটা নোক্তা দেই তাহলে কি হয়ে যাবে, বইন উপরে একটা নোক্তা দিলে কি হয়ে যাবে, বইন জি, গোইন। উপরে একটা নোক্তা দিলেই সেটা কি হয়ে যাবে, গইন হয়ে যাবে। বইন গোইন। গইন, উপরে একটা নোক্তা দিলে সেটা গইন বইন হয়ে যাবে। গোইন। ওকে, তাহলে আমরা যদি গইন শুরুতে আসলে এরকম হবে, মাঝে আসলে এরকম, শেষে আসলে এরকম, তাহলে আমরা চিনবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ইনশাআল্লাহ। আরেকটু ক্লিয়ার করে লিখি। ধরেন যদি লেখার শুরুতে আসে তাহলে এরকম হবে, এই যে এইরকম, যদি লেখার মাঝে আসে তাহলে এইরকম হবে, ঠিক আছে। আর যদি লেখার শেষে আসে তাহলে এরকম আসবে, ঠিক আছে না। জি জি এখন হুম। কি সহজ হইলো না আরো বেশি। হ্যাঁ জি জি
আচ্ছা মানে এই ভিডিও, জি বলেন। এখন সহজ না সহজ। ঠিক জি, সহজ আছে বর্তমানে। গতকালকে যে ভিডিওটা দিছিলাম, আপনারা কি ভিডিওটা দেখতে পাইছিলেন? না আমি দেখছি আমাদের প্রায় 10-15 মিনিট দেখছি। ও, এখন আমি যদি ক্লাসের পরে এইভাবে ভিডিও দেই তাহলে কি ইনশাল্লাহ শেখা যাবে? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 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 ওকে। ভিডিওটা দিলে সুবিধা হইব আমার লাগে। জি জি, আপনার যদি দেখা যায় আপনি একটু ভুলে গেলেন বা না বুঝতে পারলেন, তখন ভিডিওটা টপ টপ করে একটু দেখে নিলেন, একটু কাজের ফাঁকে দেখে নিলেন, হুম তখন এটা সুন্দরভাবে আপনি বুঝে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাই একটা বিষয় কি দেখেন, কোরআন কিন্তু পৃথিবীর সব থেকে মহৎ গ্রন্থ। এখন এটা জি শিখতে জি। গেলে হুম নিজেকে একটু গুরুত্ব দিতে হবে না বলেন? যে আমি ইনশাআল্লাহ ভাই। জি ব্যাচে ভর্তি হইতে চাইলাম বা ভর্তি হওয়ার কথা বললাম, বলার পরে হেয়ালিপনা আমার ভালো লাগতেছে না। দেখা যায় আমরা তো যারা বাইরে থাকি তাদের তো আসলেই হুম, পরিশ্রম করে অনেক ক্লান্ত শরীর, অনেক কষ্ট। আলিফ কিন্তু লাগে। দেখেন ভাই, তারপরও এটা শেখা কিন্তু আমাদের উপরে ফরজ। এটা শেখা হুম কিন্তু ফরজ না? আমি একটা কথা বলি, জি ভাই। যে এতক্ষণ আল্লাহ যদি মাথা যদি না ঢোকে এতদিন আমরা একটু কষ্ট করবো, এটাই আমার নিবে। মানে ইনশাল্লাহ যত ইনশাল্লাহ। শেষ না হওয়া এতক্ষণ একটু কষ্ট করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখেন ইনশাল্লাহ ভাই, একদিন আমি হতে পারাটা ভালো। প্রতিটা ক্লাস এই যেভাবে দেখতেছেন না, এভাবে লিখে লিখে সারিয়ে সারিয়ে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহজ করে বুঝাবো। শুধু আপনারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। কাজ যদি দেখা যায় কোনোদিন কাজে ব্যস্ত থাকেন, সেদিন কি করবেন, ক্লাসের মানে পরপরে আমাকে স্মরণ করে, মানে আমি তো প্রতিদিনের ভিডিও দিয়ে দিব, আপনি একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখে নিলেন। দেখা যায় 1 ঘন্টার ভিডিও বা 50 মিনিটের ভিডিও আপনি 2 বারে দেখলেন। আর আমি একটা কথা কি, আমি কষ্ট নেন না, টাকার চিন্তা ভাবনা না, যদি শিক্ষা লাই মন থেকে আমরা আগে জানতে পারি, মন থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ হিটা ফিট করতে দিব না, এটা এটা আল্লাহ যদি বাঁচালে ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা। জি জি অবশ্যই। আচ্ছা তাহলে আমরা আইন এবং গয়নটা শিখলাম, এরপরে কি বলেন? এরপরে হচ্ছে রাসেল ভাই বলেন এর পরের অক্ষর কোনটা, আইন এবং গয়নের পরের অক্ষর কোনটা? আইন গান আইন গান ফা 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 হা। মাশাআল্লাহ ফা মাশাআল্লাহ। এরপরে হচ্ছে ফা। দেখছেন একদিনেই কিন্তু কতগুলা একদম স্মরণ হয়ে আসতেছে না? আর আজকে যখন আমরা লেখা শেষে ইনশাল্লাহ। আবার একবার পড়বো, তখন কিন্তু এটা অটোমেটিক মাথার মধ্যে সেট হয়ে যাবে। এই ফা লেখা শুরুতে আসলে এরকম আসে, মাঝে আসলে এরকম আসে এবং শেষে আসলে এরকম আসে। এরকম আছে। কিন্তু ফার এক নকটা আছে না? জি, ফার উপরে এক নোক্তা। আচ্ছা এক এখানে নকটা যেটা লিখছি এটা রাসেল ভাই আপনি পড়েন তো, এটা কোন কোন অক্ষর লিখছি? এটা হচ্ছে আমাদের ফা এ, তা। এ, তা তা হুম আছে না তো এটা জি জি। তা এরপরে আমাদের ফা। উম, ফা আর ওই ফার এক নকটা হুম জি উঠবে জি। উঠে এটা লুয়াই নেই। আচ্ছা এটা হবে ভাই, আমি এমনি আমি কিন্তু এমনি জাস্ট ধরলাম কেন, যে এটা যখন আমি আপনাকে পড়াটা ধরবো তখন কিন্তু আপনার আরো পড়ার একটা আগ্রহ জাগবে, যে না ওখানে আমার পড়া দিতে হবে। হুম কিন্তু হুম আমি একটা কথা বলি ভাই, আপনারা কখনো এটা মনে করবেন না যে আমি পড়া পারি না আমার তো লজ্জা লাগবে, এটা কখনোই মনে করবেন না। কারণ না না আমি তো এটা কোনো কথা দেখেন হইতো না। আপনি পারি বিদেশে না গেছেন। কইব হুজুরে। জি জি, আপনি বিদেশে গেছেন কত কষ্ট পরিশ্রম করতে, এর পরেও যে পড়তেছেন এটাই তো আল্লাহর শুক্রিয়া, ঠিক আছে? কিন্তু দেখা যায় কি আপনি যদি ইনশাআল্লাহ আল্লাহ পারতেন তেলাওয়াত করতে পারতেন বা সুন্দরভাবে পড়তে পারতেন, তাহলে কি আপনি কখনো শিখতে আসতেন? পারতেছেন না না বিধায় তো শিখতে আসছেন। এই জন্য না হুম পারলে আমাকে বারবার জিজ্ঞেস করবেন, আর না পারলে আরো বেশি বেশি পড়া দিবেন যে হুজুর আমি পারতেছি না, আরো বেশি পড়া দিব। ঠিক আছে? তাহলে আচ্ছা আমরা ইনশাআল্লাহ। এটা লিখছি হচ্ছে ফা, এটা পা লিখছি হচ্ছে তা, তারপরে এই তা যেটা এটা লিখছি হচ্ছে বা, আর পরেরটা তো ফা। বা জি। পা হুম তাহলে যদি ফা শুরুতে আসে আসবে এরকম, মাঝে আসলে আসবে এরকম, আর শেষে আসলে এরকম ফুল আসবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পা 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 বুঝি। ওকে, এইবার যদি আমরা এই ফার উপরে দুইটা নোক্তা দেই, ফার উপরে যদি দুইটা নোক্তা দেই, তাহলে এটা হয়ে যাবে কফ। তাহলে এটা কি হয়ে কফ যাবে?
কফ 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 কফ। কফ যদি ফা এর উপরে আমরা দুইটা নোক্তা দেই তখন ফা হয়ে যাবে কি হুম, কফ কফ কফ। ফার মধ্যে এক লোকটা হুজুর। জি, ফার উপরে একটা আর নোক্তা, কিন্তু যদি আমরা এই এক ফা লোকটা এর মতো যেটা দেখতে, হুম, এটার উপরে যদি আমরা দুইটা নোক্তা দিই, কিছুটা নৌকার মতো দেখতে, এর উপরে যদি আমরা দুই নোক্তা দিই তাহলে সেটা হয়ে যাবে কফ। আর যদি কফ এরকম, হুম, দুই লোকটা দিলে কফ যদি এরকম একটা নোক্তা দেই তাহলে সেটা হবে ফা। এই যে লাল দাগের নিচে যদি এই হুম, উপরে যদি যেটা আমরা একটা নোক্তা দিছি, একটা নোক্তা দিলে কি হবে ফা, আর দুইটা নোক্তা দিলে বাহ, তখন কফ। কফ আমরা যদি লেখার মাঝে এরকম কফ দেখি যে, লাগে স্যার আগে বুঝতে যদি এরকম দেখি যে এরকম, ধরেন এটা ফা, প্রথমটা একটা নোক্তা দিছি ফা, কিন্তু এর মাঝখানে দেখলাম কি এরকম একটা গোল আছে, তার উপরে দুইটা নোক্তা, তখন আমরা বুঝবো কি এটা হচ্ছে কফ। তখন কফ আমরা কি বুঝবো, এটা হচ্ছে কফ। কফ তাহলে ফার উপরে এক নোক্তা আর কফের উপরে কফ দুই লোকটা দুই নোক্তা, ফার উপরে এক নোক্তা, কফের উপরে কফ দুই লোকটা ফার এক লোকটা কফ দুই লোকটা দুই নোক্তা। জি, ওকে, তাহলে গেল ফা এবং কফ গেল। এরপর হচ্ছে কাফ, এরপর হচ্ছে কি কাফ। কাপ কাপ এই কাফের আবার তিনটা রূপ, মানে লেখা শুরুতে আসবে এরকম, ধরো আমরা লিখলাম কিতাবুন, এই যে কাফ তা বা, তাহলে এটা কি লেখার কাপ শুরুতে আসছে, তা ঠিক আছে। হুম হুম তারপরে ধরো আমরা লিখলাম আল কিতাব, আল কিতাব কিতাব, এই তাহলে এটা কি লেখার মাঝখানে আসছে, ঠিক আছে। হুম আর যদি আমরা লিখি যে কাপ কবলাম পেশ কুল, যেমন আমরা পড়ি না হুম কুল হু আল্লাহু আহাদ, হুম তাহলে এরকম কুলহু আসবে। আল্লাহ যদি লেখার, আমরা যদি লেখার কি করি, লেখার শেষে লিখি, শেষে লিখলে কিরকম হবে, শেষে আসলে এরকম হবে, এরকম শুরুতে লেখা আসলে তারপর এরকম হবে, মাঝে আসলে এরকম হবে, ঠিক আছে। ভিন্ন এই ভিন্ন হইব জি জি, ভিন্ন ভিন্ন হবে। শেষে আসলে পরিপূর্ণ আসবে, কিন্তু শুরুতে আসলে আর এই যে মাঝে আসলে এরকম হইব একই রকম হবে, ঠিক আছে। এরকম একটু বাঁকা দাগ হুম হবে, এরকম এসে এরকম হবে, ঠিক আছে। হুম এর পরেরটা হচ্ছে লাম, এর পরেরটা, লাম হুম লাম জি, এর পরেরটা হচ্ছে লাম। এই লামটা হচ্ছে সম্পূর্ণ বড়শির মতো, একবারে যে মাছ ধরার বড়শি, হুম বর্ষের মতন জি বড়শির মতো দেখতে। ছোট একটা ঘুরি এটা লেখার ঘুরি লেখার আমরা যদি, ভাগ জি লেখার যদি শুরুতে আসে, হ্যাঁ লেখার শুরুতে আসলে এরকম একটা দাগ আসবে, লেখার শুরুতে আসলে এরকম একটা হুম দাগ আসবে। লাগাইব আর লেখার মাঝে আসলেও শুধু এরকম একটা দাগ আসবে, ঠিক আছে, যার দুই সাইডে অক্ষর থাকবে। হুম আর লেখার শেষে আসলে এরকম এই যে লাল দাগের মতো পরিপূর্ণ আসবে একবারে, ঠিক আছে, পরিপূর্ণ হরফ হুম হিসেবে আসবে। তাহলে যদি লেখার শুরুতে আসে এরকম আসবে, লেখার মাঝে আসলে এরকম গিয়ে এরকম আসবে, আর লেখার শেষে আসলে এরকম পরিপূর্ণ আসবে, ঠিক আছে। হুম তাহলে এটা কি ক্লিয়ার? ক্লিয়ার জি, তাহলে এটা হচ্ছে লাম, এটা লাম। লাম লাম এর পরেরটা হচ্ছে মিম, মিম এর পরেরটা হচ্ছে মিম। মিম এই মিম আবার দেখেন তিন ভাবে আসে, যদি লেখার শুরুতে আসে এভাবে আসবে মিম বা নুন, আবার মিম, আবার মিম বা বা লিখলাম আমরা। এই মিমের পরে একটা নোক্তা দিলে মিম বা, বা তার উপরে এখানে হুম দাঁতের উপর দুইটা নোক্তা দিলে কি হয়ে গেল তা, তা তা নিচে আবার একটা নোক্তা দিলাম সেটা হলো বা, যদি এরকম একটা দেই তাহলে হুম সেটা হবে মিম, সেটা হবে মিম মিম। আবার যদি হুম আপনার ইসে আসে, ধরেন এটা মিম লিখলাম, আবার এটাও মিম লিখলাম, তাহলে মিম শুরুতে আসলে এরকম আসতেছে, আবার শেষে আসলে পরিপূর্ণ আসতেছে। শুরুতে আসলে এরকম,
শেষে আইলে পরিপূর্ণ। আর মাঝে আসলে কেমন আসবে? মাঝে আসলে এরকম এসে এরকম, এই, ঠিক আছে? ঠিক আছে। মাঝে আসলে এরকম। তাহলে মিমকে আমরা এখন দেখলে চিনতে পারবো যে এটা মিম। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর মিমের উপরে কোনো নোক্তা থাকবে না। মিমের উপরে কোনো কোন নকশা নোক্তা থাকবে? থাকবে না। জানি। মিমের উপরে নকশা থাকবো না। না না, নোক্তা থাকবে না। এর পরেরটা হচ্ছে ওয়াও। 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 ধরে আমরা লিখলাম ওয়াহিদুন। ওয়াহাদুন। ঠিক আছে, তখন ওয়াওটাই শুরুতে আসলে এরকম হবে। তারপরে যদি আমরা লিখি ওয়াও। আলহামদুলিল্লাহ, এরপরে যদি আমরা লিখি যে আল কওলু, এই আল কফ ওয়াও, কাউলু। যদি আমরা এভাবে লিখি, ওয়াওকে মাঝে লিখি, তাহলে কি ওয়াও এরও দুইটা রূপ, এরকম আসবে আর এরকম আসবে। আর শেষে যদি কখনো আসে এরকম পৃথক ভাবে আসবে, ঠিক আছে? মাঝে আসলে এই এই যে লাল দাগের মতো আসবে, আর শুরুতে আসলে এই কালো দাগের মতো আসবে, ঠিক আছে? আর যদি কখনো শেষে আসে আচ্ছা, তাহলে এই নীল দাগের মতো আসবে। ক্লিয়ার? ইনশাল্লাহ ক্লিয়ার। কিন্তু এটার কোনো ওয়াও। পরিবর্তন হবে না, এটার যে রূপ এই রূপটাই থাকবে, ঠিক আছে? এই যে মেন রূপ এরূপ ধরে এটাই থেকে যাবে। রবে। এর জি, এটার কোনো ওয়াও। পরিবর্তন হবে না, এর মেন রূপটা কোনো পরিবর্তন হবে না। বাহ। এরপরে হচ্ছে নুন। এরপরে স্যান্ডেল। নুন। নুন, এই নুন। নুনটাও বা এর মতো, যে আপনার লেখার শুরুতে আসলে এরকম একটা দাঁত, মাঝে আসলে দাঁত, আর শেষে আসলে দাঁত। পরিপূর্ণ, শুধুমাত্র ওপরে একটা নোক্তা থাকবে। তাহলে যদি ওপরে একটা নোক্তা থাকে তাহলে নুন, আর যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে বা। উপরে একটা নোক্তা থাকলে নুন, নিচে একটা নোক্তা থাকলে বা। উপরে একটা নোক্তা থাকলে বা। নুন, নিচে একটা নোক্তা থাকলে নুন। বা। বা। আমরা নিচে লিখছি দেখেন, প্রথমটা নুন, তারপর একটা বা, তারপর একটা নুন, বা, বা। তাহলে যদি বা। উপরে বা। একটা নোক্তা থাকে, যে উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে সেটা কি হবে? নুন। নুন। আর যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে, বা। উপরে একটা নোক্তা থাকলে উপরে একটা নকশা থাকলে বা, ইয়া নুন। নুন। আর নিচে একটা আর থাকলে নিচে, বা। নুন। জি আবার বলেন, উপরে একটা নোক্তা থাকলে উপরে নকশা থাকলে নুন। আর নিচে একটা নোক্তা থাকলে বা। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমরা শিখলাম লাম মিম ওয়াও নুন বা। এরপরে হচ্ছে কি হা, বা। এর হা। পরেরটা হচ্ছে হা। হা। এই হা এর আবার কয়েকটা রূপ আছে, এই হা এর কয়েকটা রূপ আছে, যেমন এই লেখা শুরুতে আসলে এরকম আসবে, ঠিক আছে? হা। লেখার শুরুতে আসলে বা এরকম আসতে পারে, এই এসে এইভাবে, ঠিক আছে? লেখার শুরুতে আসলে হা। এটা হচ্ছে কি হা। আর যদি লেখার মাঝে হা। আসে তাহলে এরকম ভাবে আসবে, ঠিক আছে? এইভাবে গিয়ে এরকম ভাবে, হুম। এই যে। বা অনেক হা। সময় আপনি যদি সহজে লিখতে চান তাহলে এইভাবে লিখতে চান, এই দাগ দিয়ে এই এই দিয়ে দিলেন, এরকম আসবে। এটাকে বলবে কি? হুজুর, জি। আমি জায়গা আমরা মনে আজকে শহরে যে নমাজ, আমি নমাজটা পড়ে আসি। ওকে ওকে। তো আমি ভিডিও করে পাঠাই দিন, আমি ক্লাসটা কতটুকু করছি যতটুকু করতে দিন। ওকে ওকে, 33 মিনিট পর্যন্ত করছেন করছি। আপনি, তারপরের থেকে দেখবেন ভিডিও, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এটা হলো কি? এটা হচ্ছে হা, এটা হা। হা যদি শুরুতে আসে এরকম, এরকম ভাবে আসবে, মাঝে আসলে এরকম, আর যদি শেষে আসে তাহলে এরকম ভাবে আসবে। শেষে আসলে এরকম ভাবে আসবে। আচ্ছা, আমি একটা ফোন রিসিভ করতেছি, একটু 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো।
হ্যালো, ওই যে ক্লাস নিচ্ছিলাম না, এখনো শেষ হয় না, ক্লাস মিউট করে ধরছে আর কি ফোন। 5টার দিকে বেরোবো ইনশাল্লাহ। ডেকে দিলে ভালো হয়, নাইলে যদি আমার ঘুম না ভাঙে। ওকে, আচ্ছা, আল্লাহ হাফিজ। তাহলে যদি এরকম আপনার আসে, এরকম যদি লেখার শুরুতে আসলে এরকম আসবে, আবার দেখাই আমি, কথা শোনা যায় এখন? জি 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 ভাই, শুনে লেখার শুরুতে আসলে এরকম আসবে, আর যদি মাঝে আসে এরকম আসবে, আর শেষে আসলে এরকম আসবে। এটাকে কি বলবে? এটাকে বলবে হা। আর এটাকে কি বলবে? গুল হা। একটু বড় আওয়াজ হবে, গোল হা বলে এটাকে, একটু বড় আওয়াজ করে, গোল হা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি? হামজা। আই এরপরে হামজা হামজা, হামজা। এর হামজা আইনটা হচ্ছে এরকম সোজা হবে এরকম, আর হামজাটা হবে এরকম নিচের দিকে। তোর নিচে দিকে। জি, এই হামজাটা কোনো পরিবর্তন হবে না, এ যেখানেই যাবে এরকম থাকবে, শুধুমাত্র এই ওয়াও এর উপরে আর এই আলিফের উপরে অনেক সময় আসে এরকম ভাবে, ঠিক আছে, কিন্তু কোনো পরিবর্তন হবে না, এর কোনো পরিবর্তিত রূপ নেই, এ সব জায়গায় একই রকম, ঠিক আছে। এ হয়তো বা এরকম আসতে পারে, যখন মাঝে জি জি আসবে কিভাবে দেখেন, শুরুতে আসলে এরকম এরকম এরকম, এই শুরুতে আসলে এই একটা দাঁতের উপরে এরকম আসবে, মাঝখানে আসলে এরকম দাঁতের উপরে আসবে, শেষে আসলে এরকম দাঁতের উপরে আসবে, ঠিক আছে, বা শেষে জি আসলে এরকম আসবে। ধরেন আমরা লিখলাম ওয়াও, এরপরে একটা হামজা দিলাম, এই হামজা শেষে আসলে এরকম আসবে, পৃথক। আর যদি শুরুতে আর মাঝে আসে তাহলে এরকম কারো না কারো দাঁতের উপরে বা কারো গায়ের উপরে বসবে, ঠিক আছে। হুম, এর পরেরটা যেটা হচ্ছে কি? ইয়া। যেটা কষ্ট দেয় এটা বাদ না, নিচেরটা বাদ হয়ে যাবে। জি জি, যেটা যে অক্ষরের উপরে বসবে, ধরেন এই ওয়াও এর উপরে বসলো এরকম ভাবে, তখন নিচে ওয়াও আর পড়া যাবে না। ধরেন এই হুম, আলিফের উপরে বসলো, তখন আলিফ আর পড়া যাবে না। এই ধরেন এই বা এর উপরে বসলো, তখন বা আর পড়া যাবে না, তখন হামজাকে পড়তে হবে, ঠিক আছে। হুম, আচ্ছা, এর পরেরটা হচ্ছে আপনার কি? এর পরেরটা হচ্ছে ইয়া। ইয়া, ইয়া, এই ইয়ার আবার দুই তিনটা রূপ আছে, যেমন ইয়া যদি লেখার শুরুতে আসে তাহলে বা এর মতো আসবে, মাঝে আসলে এরকম, আর শেষে আসলে এরকম পরিপূর্ণ রূপ আসবে। এই যে দুইটা নোক্তা, এই যে দুইটা নোক্তা, যদি এরকম দাঁতের মতো থাকে, নিচে যদি দুইটা নোক্তা থাকে, তখন সেটাকে আমরা কি মনে করব? ইয়া, আর যদি একটা নোক্তা থাকে, নুন বা বা। একটা নোক্তা থাকলে বা, আর দুইটা নোক্তা থাকলে ইয়া। ইয়া, আশা করি আপনি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আশা করি সব এইভাবে আমরা যেভাবে পড়লাম, এইভাবে ভিডিওটা যদি আবার দেখেন, তাহলে নোক্তা যে অক্ষরের যে পরিবর্তন, এইটা আর বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সব ইনশাল্লাহ, তাহলে আমরা আরবি হরফগুলো আরেকবার সুন্দর করে পড়বো, পড়ে আজকের ক্লাসটা শেষ করব। আর আগামীকালে সব আমরা হরকতের ব্যবহার পড়বো, ঠিক আছে। আমরা শুরু থেকে সব পড়ি। আলিফ, আলিফ বা, বা তা, তা সা, সা জিম, জিম হা, হা খ, খ দাল, দাল জাল, জাল র, র ঝা, ঝা সিন, সিন শিন, শিন صاد، صاد ضاد، ضاد طا، طا ظا، ظا عين،
عين غين غين فا فا قاف قاف كاف قاف لام لام ميم ميم نون نون واو واو ها ها হামজা حمزة ইয়া يا ইয়া يا ওকে আমরা দুরূদ শরীফ পড়ে এখন শেষ করি আল্লাহুম্মা اللهم